থিঙ্ক পজিটিভ স্টেভেলের নতুন ভাবনা এবং শিল্পী। আমার আজকের অতিথি বিশিষ্ট সাহিত্যিক শ্রী সিদ্ধার্থ সিংহ। ক্লাস 9-এ পড়ার সময় তার প্রথম কবিতা ছাপা হয়। ছোটদের জন্য তিনি বহু পত্রিকায় বহু লেখালেখি করেছেন। মৌচাক, সন্দেশ, কিশোর ভারতী সহ বিভিন্ন পত্রিকায়। তাছাড়া গণশক্তি, রবিবাসরীয়তে তাঁর লেখা নিয়মিত প্রকাশিত হয়েছে। এখনো অবধি প্রায় 300-র উপর লেখা তাঁর বই প্রকাশ হয়েছে, আর সম্পাদনাও করেছেন বহু লেখকের সাথে। বহু প্রথিতযশা লেখকের সান্নিধ্যে তিনি এসেছেন এবং সম্পাদনার কাজ করেছেন। লীলা মজুমদার, সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মতো লেখকের সঙ্গে উনি সম্পাদনার কাজ করেছেন। 16টি ভাষায় অনর্গল কথা বলতে পারে। ভাবুন, 16টি ভাষায় সিদ্ধার্থদা অনর্গল কথা বলতে পারেন। আর রতিছন্দ বলে একটি নতুন ছন্দের প্রবর্তক তিনি। আর তার গল্প নিয়ে সিনেমা হয়েছে, নাটক মঞ্চস্থ হয়েছে, আর বিশিষ্ট আবৃত্তি শিল্পীরা তার কবিতা আবৃত্তি করেন। আর পুরস্কারের কথা যদি বলতে হয়, পশ্চিমবঙ্গ শিশু সাহিত্য সংসদ স্বর্ণকলম, শান্তিরত্ন, লোক সাহিত্য পুরস্কার, এরকম বহু বহু পুরস্কারে তিনি সম্মানিত হয়েছেন। 2020 সালে সাহিত্য সম্রাট উপাধিতে ভূষিত হন সিদ্ধার্থ সিংহ। আসুন সিদ্ধার্থদার কিছু ছবি আমরা দেখি। আপনাকে আমার প্রোগ্রামে সুস্বাগত। আচ্ছা, প্রথমেই আমি যে প্রশ্নটা আপনাকে করতে চাইবো সেটা হচ্ছে আপনার ছোটবেলা সম্পর্কে যদি কিছু বলেন। নমস্কার, আমি সিদ্ধার্থ সিংহ। আপনি যে প্রশ্নটি করলেন তার উত্তরে প্রথমেই বলিনি। আর 5জন বাচ্চা যেভাবে বেড়ে ওঠে আমি ঠিক সেভাবেই বেড়ে উঠেছি। আমার জন্ম নর্থ বেঙ্গলের আলিপুর দুয়ার থেকে প্রায় 35 কিলোমিটার দূরে শঙ্কর টি গার্ডেনে। সেখানে আমার যখন 3-4 বছর বয়স, ওখানকার খুবই কাছে দুর্গাবাড়ি বলে একটি স্কুলে আমি ভর্তি হই। সেখানে 6 মাস পরে আমি চলে যাই সুন্দরবনে, কৈয়ামুড়ি বলে একটি জায়গায়। সেখানে 6 মাস পরে আবার চলে আসি কলকাতার আলিপুরে। আমাদের আলিপুরে যেখানে বাড়িটি ছিল বা এখনো যেখানে আছি, সেই জায়গাটি বলি অদ্ভুত। এখানে বিভিন্ন ভাষাভাষীর ছেলেমেয়েরা থাকে। আমাদের পাশেই ছিল নেপালি বেড়া, প্রচুর নেপালি থাকতো ওখানে, এবং তারাই ছিল আমার সবচেয়ে কাছের বন্ধু। ফলে নেপালি ভাষাটা আমি মাতৃভাষার মধ্যে বলতে পারি। ছিল প্রচুর ওড়িয়া, ফলে ওড়িয়া ভাষাটাও আমার নখদর্পণে। স্থানীয় এইসব বন্ধু বান্ধবদের সুবাদেই আমার ভাষা জ্ঞান শুধু বাংলা ছাড়া অন্যান্য ভাষাতেও হয়েছিল। তো আমাদের এই বন্ধুরা, আমরা যখন স্কুল করে ফিরতাম, আমরা এই বন্ধুরা দল বেঁধে চলে যেতাম ন্যাশনাল লাইব্রেরিতে। তখন নিচের তলায় 14 বছর বয়সীদের জন্য, ছোটদের জন্য একটা বিভাগ ছিল। সেখানে প্রচুর বইপত্র পড়তাম, নিতাম। কিন্তু সমস্যা হলো এই 14 বছরের পর থেকে, কারণ 14 থেকে 18 এই 4 বছরের জন্য ওখানে পড়ার কোনো ব্যবস্থা নেই। আবার 18 থেকে আছে বড়দের জন্য। ফলে 4 বছরটা আমাদের কেটেছিল ভারী অদ্ভুতভাবে। তখন রাশিয়া ভাঙেনি, তো ম্যাক্সমুলার ভবনে আমরা প্রায় যেতাম গোর্কি সদনে। তখন গোর্কি সদনে রাশিয়া থেকে প্রচুর অনুষ্ঠান করা হতো। যখন হলে ঢুকতাম, প্রত্যেকটি সিট
সিটে গাদা গাদা বই রাখা হতো, অত্যন্ত ভালো কাগজ, রঙিন ছবি, মোটা মোটা বই, বিনে পয়সায়। এবং যখন হল থেকে বেরোতাম তখন খাবারের প্যাকেট ধরিয়ে দেওয়া হতো। যে গোর্কি সদনে কোনো কোনো দিন যেতাম ম্যাক্সমূলার ভবনে, সেখানে সেই একই ব্যবস্থা ছিল। অর্থাৎ এবং আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে যখন ছুটি ছাটার দিন থাকতো আমরা দল বেঁধে ধর্মতলার দিকে হেঁটে যেতাম। নিউ মার্কেটে উল্টো দিকে, এখন ওটার কি নাম হয়েছে, মনোহর দাস তরা, সেখানে তখন এতটা আধুনিকরণ করা হয়নি। বাদিকে প্রচুর ডাবের খোলা পড়ে থাকতো, কারণ যত লোক রাস্তায় ডাব বিক্রি করতো সব ডাবের খোলাগুলো ওখানে ফেলতো। আমরা সেই ওখান থেকে নেমে যেতাম জলের তলায়, খুব পা টিপে টিপে গিয়ে তার চেয়েও ধীরে সন্তর্পণে মাটিতে জলের মধ্যে হাত ঢুকিয়ে মুখে ডাবের খোলার মুখটা এক হাত দিয়ে চেপে ওগুলো বাইরে তুলে নিয়ে আসতাম। এবং তার মধ্যে থাকতো কখনো সোট্টেল মানে রঙিন মাছ, কখনো ব্ল্যাক মলি, তো কখনো ফাইটার। ওখানে প্রচুর এই ধরনের মাছ পাওয়া যেত। আমরা সেই মাছগুলো হরলিক্সের বয়ামে করে ভরে বাড়ি এনে পুষতাম। তো আমার এইভাবেই কেটেছে ছেলেবেলাটা। আচ্ছা, ছেলেবেলার কথা তো আমরা শুনলাম, আপনার যে এত লেখা, এত গদ্য পদ্য নাটক, এসবের অনুপ্রেরণা আপনি কোথা থেকে পেয়েছেন? না, আসলে প্রেরণা বলতে যেটা বোঝায়, আমি প্রথমেই বলে রাখি যে প্রেরণা বলে কিছু হয় না। 99% পরিশ্রম, 1% ইচ্ছে। এটা হচ্ছে আমার কাছে প্রেরণা। আমার প্রথম লেখালেখি শুরু হয় আমার এক মাস্টার মশাইয়ের উপর রাগ করে। তিনি আমাদের স্কুলের শিক্ষক ছিলেন এবং আমার গৃহশিক্ষক। তা তিনি ছিলেন কবি। তার লেখা তখন আমাদের পাঠ্য ছিল স্কুলেই, এবং তিনি খুব বড় মাপের কবি ছিলেন। নেতাজির সঙ্গে তিনি মিট করেছেন। নেতাজি যখন চেতলা পার্কে এসেছিলেন উনি তাকে আহ্বান করে বসিয়েছিলেন। তো তিনি আমাকে প্রচুর মারতেন। আসলে পড়াশোনায় আমি মোটেই ভালো ছিলাম না, না পারতাম অঙ্ক, না বানান প্রচুর ভুল হতো। একদিন মেরে এমন দাগ করে দিয়েছিল যে আমি ঠিকই বলেছিলাম তার কাছে পড়বো না। এবং তখনই আমার মনে হয়েছিল যে মাস্টারমশাই কবিতা লেখে বলেই বোধহয় এত রাগী, আমিও লিখবো। কবিতা লেখা আমার কিছু ব্যাপার নয়। তো তখন তো টিভি ছিল না, রেডিওর যুগ। তা আমি রেডিওতে তখন বুধবার খুব ভালো যাত্রা হতো, যাত্রা শুনছিলাম। সেখানে একটা শব্দ পেলাম, রণ। এই রণে দেব না তোমাকে সূচাগ্র মেদিনী। এই রণ শব্দটা কি, এটা মানে বের করতে গিয়ে আমি ওই ডিকশনারি দেখলাম যুদ্ধ। তো আমি সেই রণ নিয়ে একটা কবিতা লিখেছিলাম অঙ্ক খাতায়। তো লিখেছি, ভুলেও গেছি। 2-4 দিন পর স্যার অঙ্ক করতে দিয়েছেন। অঙ্ক করে স্যার খাতা দেখছেন। দেখতে দেখতে ওই কবিতাটি স্যারের চোখে পড়ে। তো স্যার ওটা পড়লেন, কার লেখা? আমি লিখেছি। তুই লিখেছিস? তারপর উনি একটু কি করলেন জানি না, যাওয়ার সময় বলে গেলেন আমি এটা ঠিক করে দিয়েছি, অনেক বানান ভুল আছে, 2-1 শব্দ পাল্টেছি, তুই এটা কপি করে রাখিস। তো স্যার বলেছেন, আমার তো হোম ট্যাক্স থাকেই, এটাকে আমি হোম ট্যাক্স হিসেবেই নিলাম। নিয়ে যথারীতি কবিতাটা কপি করে সুন্দর করে গোটা গোটা অক্ষরে একটা বড় পাতায় ফুল স্ক্রিপ্ট কাগজে লিখে রেখে দিলাম। পরদিন দেখি তিনি একটি 25 পয়সাওয়ালা একটা খাম নিয়ে এসেছেন পোস্ট অফিসের। তিনি ওই কবিতাটি ভাঁজ করে, কাগজটি আর কি, কবিতার কাগজটা ভাঁজ করে 2 লাইন কি লিখলেন লিখে দিয়ে দিলেন। উপরে লিখে দিলেন, সাগরময় ঘোষ, দেশ পত্রিকা, 6 ও 9 সুতার কিম স্ট্রিট, কলকাতা 7,12,000 কি 12ই বোঝাই ছিল তখন। এটা করে উনি বললেন, এটা তোর ওই পোস্ট অফিসে ফেলে দিস, মানে চিঠি ফেলার জায়গায়। তো আমি তাই ফেলে দিয়েছিলাম। তখন আমি তার আগে কিন্তু দেশ পত্রিকার নাম শুনিনি। তো তার কিছুদিন পর দেখি, মানে মাসখানেক হয়নি, হঠাৎ দেখি এক সাইকেল পিয়ন এসে হাজির, আমার নাম ধরে ডাকছে। আমি বেরোলাম, দেখলাম
একটা সাইকেল নিয়ে লোক এসেছেন, তার সাইকেলের নিচে লেখা অমৃতবাজার পত্রিকা, কাঠের তিনটার একদিকে, আর একদিকে লেখা আনন্দবাজার পত্রিকা। তিনি আমাকে একটা পত্রিকা দিয়ে সই করতে হলো। খুলে দেখি দেশ পত্রিকা, এইটা আমার কাছে এলো, পাতে উল্টো উল্টো দেখি ওর মধ্যে আমার সেই কবিতাটা। তো যথারীতি স্যার পড়াতে এসেছেন। পড়াতে এসে আমি বললাম, স্যার ও বই এসছে একটা, দেখালাম। উনি বললো, তুই জানিস এটা কি পত্রিকা? কাল স্কুলে তুই আমার সঙ্গে যাবি, আমার বাড়িতে আসবি, আমার সঙ্গে স্কুলে যাবি। আমি তারপরে তাই করলাম। তিনি আমাকে প্রত্যেকটি ক্লাসরুমে নিয়ে গেলেন এবং ওই কবিতাটি পাঠ করে শোনালেন, এবং সেদিন হাফ টাইমে আমাদের স্কুল ছুটি করে দেওয়া হলো। তার কারণ আমাদের স্কুলে তখন অনেক শিক্ষক মশাই কবিতা লিখতেন, কিন্তু তাদের কারো লেখাই তখনও দেশ পত্রিকায় বেরোয়নি। ফলে স্কুল ছুটি হয়ে গেল। তো তার কদিন পর একটা চেক পেলাম 50 টাকা, সে দিয়ে জুতো কিনলাম এবং দেখলাম যে লিখলে যদি টাকা পাওয়া যায় লিখবো। আমি একদিন সোজা চলে গেলাম আনন্দবাজার পত্রিকায়, গিয়ে বললাম সাগরময় ঘোষের সঙ্গে দেখা করবো। একটা লোক ছিল খুব মোটা গোপালা, কি নাম, শান্তিদা, পরে তার সঙ্গে আলাপ হয়েছিল, শান্তিদা। তিনি বললেন যান, লিখে টিকে দিলেন, উপরে ফোন টোন করে আমাকে পাঠিয়ে দিলেন। তখন এত কড়াকড়ি ছিল না। আমি গেলাম উপরে, তো বললেন কি করো? আমি লিখেছি কদিন আগে। তুমি লিখেছো? হাফ প্যান্ট পরে গিয়েছি। বললাম হ্যাঁ লিখেছি। বললো তুমি কি লেখো? কবিতা, গল্প, নাটক, প্রবন্ধ, উপন্যাস, যা বলবেন সব লিখে দেবো। তুমি হা করে আমার মুখের দিকে তাকালেন। বললেন ওনার কাছে সামনে বসে আছে? বললাম না। বলে উনি হচ্ছেন রমাপদ চৌধুরী। বললাম ও আচ্ছা আচ্ছা, উনি কি করেন? উনি আমার মুখের দিকে দুজনে হা করে তাকিয়েছে। বললাম উনিও কি আমার মতো লেখেন? আমি না বুঝিয়ে এগুলো বলেছিলাম। তারপর সত্যি কথা বলতে কি, রমাপদ বাবু আমাকে নিয়ে গেলেন তার ঘরে। তিনি তখন রবিবারের পাতা দেখতেন, রবিবার সূর্য। উনি বললেন আপনি আমাকে লেখা দেবেন। আমি ওনাকে লেখা দিতাম, দেওয়া শুরু করলাম। ছোট ছোট ফিলার, বিভিন্ন রকম ঘটনা সব নিয়ে সেগুলো দিতাম। তখন গল্প লিখিনি, তখন 9, 10 বা 11-এ আমি ফিচার লিখতাম রোববারের পাতায়। আমার এই মাস্টারমশাইয়ের নামটা বলতে ভুলে গেছি, নাম দীনেশ দাস। ওনাকে কাস্তে কবি বলা হতো। ওনার নামে এখন রাস্তা হয়েছে। এখনো প্রত্যেক বছর অষ্টমীর দিন আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় ওনার বাড়িতে যান, খানিকক্ষণ কাটিয়ে আসেন ওনার ঘরটাতে। তো দীনেশ দাসকে প্রেরণা বলা যেতে পারে আমার মনে হয়। শেষ হলো আমাদের প্রথম পর্ব। এরকম আরো অনেক প্রশ্ন নিয়ে ফিরে আসবো দ্বিতীয় পর্বে।